এইচএসসি 26 আর মাত্র কিছুদিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এখন তোমাদের অনেকের চিন্তা হচ্ছে কিভাবে পাস করা যায়, কিভাবে A+ পাওয়া যায়। অনেকের চিন্তা হচ্ছে কিভাবে A+ এর পাশাপাশি PCM এ 90% পাওয়া যায়। আজকে আমি তোমাদের সবার উদ্দেশ্যে এমন একটা গাইডলাইন দিব, যে গাইডলাইনটা যদি তোমরা ফলো করো তাহলে তোমরা তোমাদের যেই রেজাল্টই কাঙ্ক্ষিত হোক না কেন, সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা তুমি তুলনামূলক সহজভাবে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি যেই ক্যাটাগরির স্টুডেন্টদের উদ্দেশ্যে গাইডলাইন দিব, সেই ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে যারা মূলত A+ পেতে চায়। তো দেখো, তোমরা যারা কোন রকম টেনে টুনে A+ পেতে চাও, তাদের উদ্দেশ্যে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে দেখো, A+ পেতে হলে তোমাকে আগে জানতে হবে যে কিভাবে A+ আসে, রাইট? তো এখন তুমি চিন্তা করে দেখো যে আসলে A+ কিভাবে পাওয়া যায়। আমি তোমাকে বলে দিই, এইচএসসিতে তোমার পেপার কয়টা? পেপার হচ্ছে 13টা, কিন্তু সাবজেক্ট কয়টা? এইচএসসিতে তোমার সাবজেক্ট কিন্তু ভাই 7টা। তো 7টা সাবজেক্টে তুমি A+ পেতে হলে, মানে ওভারঅল A+ পেতে হলে তোমাকে কিন্তু 3টা সাবজেক্টে A+ না পেলেও চলে। তার মানে তোমার জন্য A+ পাওয়া একটু সহজ হলো। তোমার কাছে যেই সাবজেক্টটা সবচেয়ে বেশি কঠিন মনে হয়, সেই সাবজেক্টে যদি তুমি A+ নাও পাও সামহাও, তাহলেও কিন্তু তুমি ওভারঅল A+ পাওয়া সম্ভব। এবং সেটা একটা সাবজেক্টে না, তিনটা সাবজেক্টে তুমি যদি A+ নাও পাও, তাহলেও তুমি ওভারঅল A+ পাওয়া সম্ভব। কিভাবে? তুমি যদি 4টা সাবজেক্টে A+ এবং 3টা সাবজেক্টে A পাও, তাহলে কিন্তু তুমি ওভারঅল A+ পেয়ে যাবে, রাইট? 4টা সাবজেক্টে কি A+ এবং 3টা সাবজেক্টে A গ্রেড, তাহলে তুমি ওভারঅল A+ পেয়ে যাবে। এখন কথা হচ্ছে, বুঝলাম ভাই, বুঝলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি বললেন। এখন কথা হচ্ছে, এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে কিভাবে আমরা আরো সহজ করতে পারি A+ পাওয়া। দেখো, তোমার যে GPA 5, সেটা তুমি সবচেয়ে কঠিন যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট থেকে যদি তুমি GPA 5 পাও, তাহলেও তুমি GPA 5 পেলে। এবং যদি তুমি সবচেয়ে সহজ সাবজেক্ট থেকেও GPA 5 পাও, তাহলে তুমি কি পেলে? GPA 5 পেলে। তাহলে তুমি যেই 4টা সাবজেক্টে A+ পাওয়ার টার্গেট করা উচিত, সেই 4টা সাবজেক্ট যেন হয় সবচেয়ে সহজ। কারণ সবচেয়ে সহজ সাবজেক্টগুলোতে A+ পাওয়া সবচেয়ে সহজ, রাইট? তো এখন তুমি চিন্তা করে দেখো, তোমার যে 7টা টোটাল সাবজেক্ট এবং 13টা পেপার, এই 7টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে সহজ কোন সাবজেক্টে A+ পাও? সবার এক বাক্যে অবজেক্টিভ উত্তর হওয়া উচিত আইসিটি। যার যেটাই মনে হোক না কেন, সেটা হচ্ছে ভাই সাবজেক্টিভ ওপিনিয়ন, তোমার মনে হচ্ছে সেটা। কিন্তু যদি আমি অবজেক্টিভলি বলি, লজিক্যালি বলি, তাহলে কিন্তু সবচেয়ে সহজ A+ পাওয়া আইসিটিতে। কারণ অন্যান্য সকল সাবজেক্টে পেপার 2টা, আইসিটিতে পেপারই একটা। অন্যান্য সকল সাবজেক্টে চ্যাপ্টার 10টার বেশি, বা অ্যারাউন্ড 10টা ধরে নাও, কিন্তু আইসিটিতে চ্যাপ্টারই টোটাল 6টা। এর মধ্যে আবার 6টা পড়াও লাগে না A+ পেতে হলে। তার মানে কত সহজ, চিন্তা করো। এর উপরে আবার তুমি যদি সিকিউতে কোন রকম 4টা চ্যাপ্টার পড়ে যাও এবং তুমি যদি 50-এর মধ্যে 40 পাও, কোন রকম টেনে টুনে যদি তুমি সিকিউতে 40 পাও 50-এ, এর পাশাপাশি তুমি যদি এমসিকিউতে 15 পাও, আর ভাই 4টা চ্যাপ্টার থেকে তুমি কি 15টা এমসিকিউ পাবে না? সিকিউতে 40 পাবা মিনিমাম 4টা চ্যাপ্টার পড়লে, যদি তুমি ভালো মতো পড়ো এবং পারফর্ম করো পরীক্ষা হলে, রেজাল্ট যদি ফেয়ার হয়, তাহলে সিকিউতে তো তুমি মিনিমাম 40 পাচ্ছ। আবার এমসিকিউতে তুমি 15 পাচ্ছ, বিকজ তুমি 4টা চ্যাপ্টার পড়েছো আর কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে। তো সিকিউতে 40, এমসিকিউতে 15, তাহলেই তো তোমার A+ চলে আসে আইসিটিতে। কেন? কারণ প্র্যাকটিক্যালে 25 পাচ্ছ। যদি তুমি প্র্যাকটিক্যালে 25 পাও আর সিকিউতে 40, এমসিকিউতে 15, তাহলে কিন্তু তুমি যোগ করে দেখবা 80 চলে আসে। মানে ক্যান ইউ ইমাজিন আইসিটিতে A+ পাওয়া কতটা সহজ? এখন তুমি জেনে অবাক হবে যে গত বছর আইসিটিতে কোয়েশ্চেনটা একটু কঠিন হয়েছিল বলে অনেক স্টুডেন্ট বলেছে, এর পাশাপাশি টিচারও বলেছেন। এবং বলা যায় না তোমাদের ক্ষেত্রে আইসিটি কোয়েশ্চেনটা একটু কঠিন হতে পারে, কিন্তু কঠিন যদি হয়ও, সেটা আসলে তুমি এখন চিন্তা করে লাভ নাই। কারণ দেখো ভাই, যারা হচ্ছে পাড়া, তারা আসলে সহজ প্রশ্নে পারবে, কঠিন প্রশ্নেও পারার কথা। যারা পাড়ার, তারা কঠিন প্রশ্ন পারবে, কোনো সমস্যা নেই। প্রশ্ন কঠিন হলে খুব একটা প্রবলেম হয় না ভালো স্টুডেন্টদের। খেলাটা বুঝছো? তো এই কারণে তোমাকে মূলত টার্গেট করতে হবে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনকে, এবং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনকে টার্গেট করেই হচ্ছে তোমার প্রিপারেশনটা এগিয়ে নিতে হবে। তুমি যদি চাও, তাহলে তুমি আইসিটি এর যে বাকি যে 2টা আছে তোমার চ্যাপ্টার 5 এবং 6, এই 2টা চ্যাপ্টারের ক্ষেত্রে শুধু এমসিকিউ এর ওয়ান শট ক্লাস দেখে সেটা গাইড থেকে কিছু পরিমাণে প্র্যাকটিস করে যেতে পারো। কোন কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে? যেই কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি পরিমাণে আছে। ডান আইসিটির কথা। আইসিটির পরে তোমাদের আরেকটা সাবজেক্ট, সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশে পাস করার জন্য, ইংলিশে পাস করা অনেক সহজ, ইভেন আইসিটিতে পাস করাও সহজ,
কিন্তু ইংলিশ এবং আইসিটিতে কিন্তু জেনে অবাক হবে, গত বছর ইংলিশ এবং আইসিটিতে অন্যতম সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে। মানে হাইয়েস্ট পার্সেন্টেজ অফ ফেল ছিল হিসাব বিজ্ঞানে, সেকেন্ড হাইয়েস্ট ছিল ইংলিশ এবং আইসিটিতে, মানে ইংলিশে এবং আইসিটিতে হচ্ছে সেকেন্ড আর থার্ড হাইয়েস্ট পরিমাণ শিক্ষার্থী ফেল করেছিল। মানে কেউ ভাই, এই হচ্ছে অবস্থা, মানে অবাক করা বিষয়। তো আইসিটির কথা তো বললাম, ইংলিশে পাশ করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইটিং পার্ট থেকে কিন্তু তুমি পাশ করতে পারো, রাইটিং পার্ট থেকে তুমি পাশ করতে পারো। ইংলিশের রাইটিংয়ে কিন্তু প্রতি পেপারেই তোমার 40 করে মার্ক আছে। তো প্রতি পেপারে তোমার পাশ করার জন্য মার্ক লাগে 33। তো 33-এর মধ্যে তোমার কিন্তু 40 মার্ক রাইটিংয়ে আছে। তো তুমি শুধু রাইটিংয়েই যদি তুমি মোটামুটি 40-এর মধ্যে 33 পেয়ে যাও, তাহলে তোমার পাশ করা সম্ভব। আর যারা A+ পেতে চাও, অথবা পাশের চেয়ে তো আরেকটু বেশি তোমাকে পড়তে হবে, তাই না? তো আরেকটু বেশি যদি পড়তে চাও, তাহলে তোমাকে পড়তে হবে সহজ টপিকগুলো আগে, যেমন ফ্লো চার্ট অনেক বেশি সহজ, এরপর হচ্ছে তোমার রাইট ফর্মস অফ ভার্ব অনেক বেশি সহজ, পাংচুয়েশন অনেক বেশি সহজ, রাইট, আর্টিকেল অনেক বেশি সহজ। মানে যেই টপিকগুলো সহজ সেগুলো তোমাকে আগে পড়তে হবে। এবং সবচেয়ে কঠিন দুইটা টপিকের নাম আমি তোমাকে বলে দিই, প্রিপোজিশন এবং সিনোনিম অ্যান্টোনিম। এই দুইটা টপিক কিন্তু ভালো স্টুডেন্টরাও 5-এ 5 পাওয়া অনেক বেশি পরিমাণে কঠিন, রাইট। তো এই দুইটা জিনিস তোমাকে বলে দিলাম। তার মানে যারা A+ পেতে চায় এবং যারা পাস করতে চায় তাদের জন্য সিকোয়েন্সটা বলে দিলাম। প্রথমে যারা A+ও পেতে চায় তাদেরকে প্রথমে রাইটিং পার্টে এক্সপার্টিস অর্জন করা উচিত। যেমন আমার ক্ষেত্রে আসলে আমার A+ টার্গেট ছিল ইংলিশে, কিন্তু আমি কিন্তু রাইটিং পার্টটা সবার শেষে পড়েছি, কারণ আমার রাইটিং পার্টে অলরেডি আসলে সব কিছু পড়া ছিল আর কি। কেন পড়া ছিল? কারণ এসএসসিতে এই সব কিছু শেষ। তোমাদের আশা করি এসএসসিতে এই রাইটিং পার্ট সব কিছু শেষ। তো আগে পরে করো, আসলে A+ পেতে হলে আগে পরে করলে সমস্যা নেই, কিন্তু পাস করতে হলে তোমাদেরকে আগে রাইটিং পার্টটা কমপ্লিট করতে হবে, দেন ফ্লো চার্ট, এবং ফ্লো চার্টের মতো আরও যে টপিকগুলো ইজি আছে সেই ইজি টপিকগুলো আগে পড়তে হবে। তার মানে ডান ইংলিশে আমরা পাসও করলাম, A+ও পেলাম। এখন আমরা কথা বলবো বাংলা নিয়ে। বাংলাতে যদি তুমি A+ পেতে চাও, তাহলে তুমি যেটা করবে, ওভারঅল A+ যারা পেতে চাও তারা হচ্ছে বেসিকলি সেকেন্ড পেপারে 90-র উপরে টার্গেট রাখবে, এবং ফার্স্ট পেপারে মোটামুটি 70 আশেপাশে পেলেও হবে। মানে তুমি যদি মূল বই নাও পড়ো, বাংলার মূল বই, ভাই বাংলার মূল বই যদি তুমি নাও পড়ো, কবি পরিচিত নাও পড়ো, শুধু রবীন্দ্রনাথ এবং নজরুল বাদে, বাকি কবি পরিচিত যদি তুমি নাও পড়ো, এরপরেও তুমি বাংলাতে A+ পেতে পারবে মূল বই না পড়ে। কিভাবে? সেকেন্ড পেপারে তুমি পেলে 90-র উপরে এবং ফার্স্ট পেপারে পেলে অ্যারাউন্ড 70, তাহলে কিন্তু তুমি অ্যারাউন্ড 180 পেয়ে যাচ্ছ, মানে 160 পেয়ে যাচ্ছ। 160 পেয়ে গেলে কিন্তু তোমার ওভারঅল বাংলাতে A+ চলে আসে। এখন বাংলাতে পাস করা বা A+ পাওয়ার জন্য আমি তোমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলি। বিশেষ করে সেকেন্ড পেপারে পাস করা খুবই সহজ, কারণ রাইটিং পার্ট আছে। তোমাকে সেখানে দরখাস্ত লিখতে হয়, সংলাপ লিখতে হয় 2 বন্ধুর মধ্যে, এরপর হচ্ছে তোমাকে কি করতে হয়, তোমাকে হচ্ছে রচনা লিখতে হয়। এগুলো খুবই সহজ। এবং রচনার ক্ষেত্রে বলে রাখি, রচনার ক্ষেত্রে কিন্তু তোমাকে 20 প্যারা লিখতে হবে। 20 প্যারা যদি তুমি লেখো, তাহলে আশা করা যায় তোমাকে 20-এ 20 দিবে। এবং আমি নিজে কিন্তু আমার বাংলার সেকেন্ড পেপার যে এক্সাম ছিল এইচএসসিতে, সেটাতে আমি এক্স্যাক্টলি 20 প্যারা লিখেছিলাম। এক্স্যাক্টলি আমার লেখা অনেক স্লো, কিন্তু এরপরে আমি বাংলা সেকেন্ড পেপারে 20 প্যারা রচনা লিখেছিলাম। তো তোমাদেরকেও আসলে এই জিনিসটা বাসায় অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি বাসায় বসে বসে এই জিনিসটা অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করেছিলাম এবং পরীক্ষার হলে সাকসেসফুলি পারফর্ম করে আসতে পেরেছিলাম। ক্লিয়ার? ওকে, ডান। তার মানে বোঝা গেল, তুমি যদি জাস্ট সেকেন্ড পেপারে রাইটিং পার্টটা ঠিক মতো পড়ো, তাহলে তোমার আরামসে পাস করা সম্ভব। এবং ফার্স্ট পেপারে যদি তুমি পাস করতে চাও বা A+ পেতে চাও, যেটাই হোক, তোমাকে তো ভাই A+ পেতে হলেও তো তোমাকে আগে পাস করতে হবে। মানে তুমি কি 33-কে ক্রস না করে 80-তে যেতে পারবে? তার মানে আগে তোমাকে 33 ক্রস করতে হবে, দেন তোমাকে 80-তে যেতে হবে, রাইট? তো A+ পেতে চাও আর পাস করতে চাও, তোমাকে বাংলাতে যেটা করতে হবে সেটা হচ্ছে নাটক এবং উপন্যাস, মানে সিরাজউদ্দৌলা এবং লাল সালু, এই 2টা চ্যাপ্টার তোমাকে আগে অনেক ভালো মতো পড়তে হবে। অনেক ভালো মতো বলতে তুমি কিন্তু মূল বই কোনোভাবেই পড়বে না, সিম্পল একটা সামারি ক্লাস দেখে নেবে। বিশেষ করে আমি চ্যানেলের নাম বলতে চাচ্ছি না, কারণ উই ক্যান্ট প্রমোট চ্যানেলস, বাট স্টিল তোমাদের স্বার্থে আমাকে টাকা না দেওয়া সত্ত্বেও আমি তোমাকে চ্যানেলের নাম প্রমোট করে দিচ্ছি। তুমি সিম্পলি নাহিদ 24-এর যে লাল সালু এবং সিরাজউদ্দৌলা যে ক্লাস নেওয়া হয়েছে 6-7 বছর আগে, সেই ক্লাসগুলো করবো। আমি নিজে 6-7 বছরের যে ক্লাসগুলো আছে, 6-7 বছর আগের আর কি যে ক্লাসগুলো আছে, আমি নিজে এই ক্লাসগুলো করতাম এবং অনেক বেশি পরিমাণে অনেক ভালো আউটপুট আমি পেয়েছিলাম। সো তোমরাও এই ক্লাসগুলো করবে এবং করে সুন্দর মতো তোমরা টেস্ট পেপারের সবগুলো টাইপের 1টা বা 2টা করে কোয়েশ্চেন সলভ করবে, ডান। সব টেস্ট পেপারের সবগুলো কোয়েশ্চেন, ইভেন 3 ইয়ার্সের কোয়েশ্চেনও বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে পড়ার দরকার নাই, কারণ 3 ইয়ার্সের কোয়েশ্চেন
3 ইয়ার্সের কোয়েশ্চেন তুমি লাল সালু এবং সিরাজউদ্দৌলার ক্ষেত্রে পড়ে শেষ করতে পারবে না। ক্লিয়ার? তার মানে যারা পাস করতে চায়, খেয়াল করো, যারা পাস করতে চায় তারা কিন্তু এই দুইটা চ্যাপ্টার যদি পড়ে তাহলে সিকিউতে তারা পাচ্ছে 3টা সিকিউ লেখার সুযোগ। 2টা চ্যাপ্টার পড়ে 3টা সিকিউ, 3টা সিকিউ মানে হচ্ছে 30 মার্ক, এবং 30 মার্কের মধ্যে যদি একটা স্টুডেন্ট 23 পায় বাংলা ফার্স্ট পেপারের সিকিউতে, তাহলেই কিন্তু সে পাস। ক্লিয়ার? তার মানে পাস করা বাংলা ফার্স্ট পেপারে এতটাই সহজ, বাংলা ফার্স্ট পেপারে পাস করা এতটাই সহজ। এখন যারা হচ্ছে A+ পেতে চায় তারা কি করবে? তারা প্রথমেই এই 2টা চ্যাপ্টার থেকে 3টা সিকিউ আনসার করলো, এই 2টা চ্যাপ্টার থেকে 3টা সিকিউ আনসার করার পরে সে কি করবে? সে হচ্ছে সিম্পলি পদ্য থেকে আনসার করবে, আরো 2টা পদ্য থেকে 2টা আনসার করলো, এরপরে সে গদ্য থেকে 2টা। ক্লিয়ার? ঠিক আছে? কারণ পদ্য থেকে কেন বললাম আগে আনসার করতে হবে? কারণ পদ্য থেকে আনসার করা সহজ, এক্ষেত্রে টাইম কম লাগে এবং এক্ষেত্রে কন্টেন্টও কম। পদ্যগুলো তো ছোট ছোট থাকে, তো ছোট ছোট যেহেতু পদ্য, সেহেতু তোমার লিখতে সময়ও কম লাগবে এবং কন্টেন্টও কম, মনে রাখাও কম লাগবে। তো এই কারণে প্রিপারেশনও যখন তুমি নিবে তখন গদ্যগুলো পড়ার আগে তুমি আগে পদ্যগুলো পড়বে, কারণ একটা গদ্য পড়লে তুমি 10 মার্ক পাবা, একটা পদ্য পড়লেও তুমি 10 মার্কই পাবা। এখন কোনটা, যেহেতু 2টার ক্ষেত্রেই সমান মার্ক, এখন তুমি যদি স্মার্ট স্টুডেন্ট হও তাহলে তুমি চিন্তা করবে যে কোনটা ক্ষেত্রে সহজে মার্ক তোলা সম্ভব, কোনটা ক্ষেত্রে সহজে সম্ভব। যেটা ছোট, যেটাতে কন্টেন্ট কম, পদ্যতে যেহেতু কন্টেন্ট কম সেহেতু তোমার পদ্যতে মার্ক তোলা সহজ, আনসার করাও সহজ। তোমার ডান। প্রথমে কি করব? নাটক আর উপন্যাস থেকে 3টা সিকিউ লিখবো, এরপরে পদ্য থেকে 2টা, এরপরে গদ্য থেকে 2টা। ক্লিয়ার? এবং বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেটা বললাম যে বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি কিন্তু একটা চ্যাপ্টার স্কিপ করবে না, সবগুলা চ্যাপ্টার তুমি অন্তত পক্ষে MCQ এর জন্য হলেও পড়বে। এবং সিকিউ এর জন্য আমি তোমাকে আরেকটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে গদ্যতে তো 2টা সিকিউ স্কিপ করা যায় এবং পদ্যতেও 2টা সিকিউ স্কিপ করা যায়। অতএব তুমি গদ্য এবং পদ্য 2টা করে স্কিপ করা সম্ভব, কারণ গদ্য এবং পদ্য না, পদ্যতে তো একটা সিকিউ স্কিপ করা যায়। তো তার মানে গদ্যতে তুমি 2টা সিকিউ স্কিপ করা সম্ভব, মানে গদ্য 2টাই স্কিপ করতে পারো তুমি যখন প্রিপারেশন নেবে সিকিউ এর জন্য, এবং পদ্য তুমি একটা স্কিপ করতে পারো সিকিউ এর জন্য। MCQ এর জন্য এই 2টা গদ্য এবং একটা পদ্য MCQ এর জন্য পরে রাখবা, কারণ বাংলা ফার্স্ট পেপারে কিন্তু MCQতে মার্ক তোলা একটু কঠিন, কারণ বাংলা ফার্স্ট পেপারে MCQ গুলো একটু কঠিন হয় আর কি, আর কিছু কিছু MCQ একটু কঠিন হয়। এই কারণে সবগুলো চ্যাপ্টার পড়ে সুন্দর মতো এখান থেকে তুমি A+টা নিশ্চিত করবা। ডান? তো এভাবে হচ্ছে বাংলা ফার্স্ট পেপারে তুমি A+ পাবা। এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে তো বললামই, প্রথমে তোমাকে রাইটিং পার্টে পাস মার্ক তুলতে হবে, এবং পাস মার্ক তোলার পরে যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোতে তোমাকে কি করতে হবে? A+ এর জন্য স্কোর করতে হবে। এবং মনে রাখবে, যাদের টার্গেট হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে 90+ অথবা A+, তারা কিন্তু প্রথমে রাইটিং পার্ট আনসার না করে গ্রামার পার্ট অথবা ব্যাকরণের যে অংশগুলো আছে, যেমন উচ্চারণ, বানান ইত্যাদি, এগুলো তোমরা প্রথমে আনসার করবে এবং চেষ্টা করবে 30 মিনিটের মধ্যে যতগুলো রাইটিং পার্ট, মানে যতগুলো নন রাইটিং পার্ট আছে আর কি, যতগুলো গ্রামাটিক্যাল পার্ট আছে, 30 মিনিটের মধ্যে পারিভাষিক শব্দ সহ সবগুলো যেন শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রে আমি বাসায় বসে বসে আমি 28 মিনিটে শেষ করতে পেরেছিলাম, এবং HSCর হলে বসে আমি 30 মিনিটে শেষ করতে পেরেছিলাম বাংলা সেকেন্ড পেপারে। এবং আলটিমেটলি আশা করি যে আমি বাংলা সেকেন্ড পেপারে 95 এর মতো পেয়েছিলাম। এটা আমি আবার বলছি যাতে তোমরা উৎসাহিত হও, অনুপ্রাণিত হও। ক্লিয়ার? তার মানে আমরা ICT নিয়ে কথা বললাম, ইংলিশ নিয়ে কথা বললাম, এবং বাংলা নিয়েও A+ পাওয়া যায় কিভাবে এবং কিভাবে পাস মার্ক তোলা যায় সেটা নিয়েও কথা বললাম। এখন রইল আমাদের গ্রুপ সাবজেক্ট। গ্রুপ সাবজেক্টের মধ্যে ভাই নতুন করে কিছু বলার নেই, সিম্পলি তোমাদের যে সাবজেক্টটা সবচেয়ে বেশি পরিমাণে সহজ হয় সেগুলো থেকে হচ্ছে তুমি সাজেশন ওয়াইজ পড়ে নেবে। এবং এভাবে, যেমন বিশেষ করে যে সাবজেক্টগুলোতে তোমার প্র্যাকটিক্যাল আছে, বিশেষ করে সায়েন্সের 4টা গ্রুপ সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে, এই প্র্যাকটিক্যাল যদি থাকে এবং তুমি যদি মোটামুটি ভালো স্টুডেন্ট হও, তাহলে তোমাকে কলেজ থেকে কিন্তু সুন্দর মতো 25-এ দিচ্ছে। এবং 25-এ যদি তোমাকে দেয় তাহলে MCQতে 15 পেয়েও তুমি ওভারঅল A+ পাওয়া সম্ভব, তাই না? তো এই কারণে আসলে রিল্যাক্সে বলতে একটু এখন পড়াশোনা করে তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে এবং তোমার যে সবগুলো সাবজেক্ট আছে সেগুলোতে একটু ফোকাস করো। এবং এর পাশাপাশি সবগুলো জিনিসের পরে অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সিকিউ রাইটিং প্র্যাকটিস করতে হবে। এটা মনে রাখো। মানে প্রথম কথা হচ্ছে আমি তোমাকে সাজেশনগুলো বলে দিলাম যে কিভাবে A+ পেতে হবে, এবং সেকেন্ড যে কথা সেটা হচ্ছে তোমাকে সিকিউ রাইটিং কিন্তু প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে সায়েন্সের তারা কিন্তু সারা জীবন সিকিউ এক্সাম দিয়ে 5টা সিকিউ এর এবং 2 ঘন্টা 35 মিনিট সময় পায়, কিন্তু
হঠাৎ একদিন এসে তাকে বাংলা ফার্স্ট পেপারে বলা হয় যে সে যেন 2 ঘন্টা 30 মিনিটে 7টা সিকিউ লিখে। এখন তার তো মাথায় আকাশ ভেঙে পড়লো অবস্থা। এই ক্ষেত্রে সে একজন সায়েন্সের স্টুডেন্ট অনেক সময় দেখা যায় যে সে 5টা 6টা অথবা 6:30টার মতো সিকিউ লিখে এবং কিছুটা অংশ বাদ দিয়ে আসে। তো এই কারণে তোমাকে কি করতে হবে ভাই, যে কোনো সাবজেক্টেই তোমাকে সিকিউ লেখা প্র্যাকটিস করতে হবে। একদম একদম তোমাকে সময় ধরে প্র্যাকটিস করতে হবে সিকিউ লেখা। তার মানে টিপ নাম্বার 1 সাবজেক্ট সিলেক্ট করতে হবে, টিপ নাম্বার 2 হচ্ছে সিকিউ লেখা প্র্যাকটিস করতে হবে। টিপ নাম্বার 2 এর মধ্যে আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করা, সেটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো। ডান? ওকে, ডান। এরপরে এখন টিপ নাম্বার 3 হচ্ছে ভাই, এখন তোমাকে যত বেশি সম্ভব তত বেশি পরিমাণে চ্যাপ্টারও কমপ্লিট করতে হবে, 1 নাম্বার কথা। এবং আরেক নাম্বার কথা মানে 2 নাম্বার কথা হচ্ছে যে তোমাকে রিভিশনও দিতে হবে। তার মানে টিপ নাম্বার 3-তে বা টেকনিক নাম্বার 3-তে আমরা 2টা কথা বলছি। তোমাকে বেশি পরিমাণে চ্যাপ্টার পড়তে হবে এবং বেশি পরিমাণে রিভিশন দিতে হবে। কারণ বেশি পরিমাণে চ্যাপ্টার থেকে যদি তুমি একটা এমসিকিউও পাও তবুও কিন্তু তোমার ওভারঅল A+ এর জিনিসটা হেল্প করলো। এবং বেশিরভাগ স্টুডেন্ট তারা কিন্তু এমসিকিউতেই ফেল করে। আচ্ছা, তার মানে কি করতে হবে, নাম্বার 1 তোমাকে এখন বেশি বেশি পরিমাণে রিভিশন দিতে ফোকাস করতে হবে এবং বেশি পরিমাণে চ্যাপ্টার কমপ্লিট করাতে ফোকাস করতে হবে। এবং মনে রাখবে রিভিশন দেওয়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেনের উপরে এক্সপার্টিজ অর্জন করতে হবে। এবং এরপরে যদি তুমি সময় পাও তাহলে 6 ইয়ার্সের কোয়েশ্চেন পড়বে। কিন্তু তোমাদের যেহেতু এইচএসসি 26-এ ফুল সিলেবাস, সেহেতু তোমরা আশা করি 6 ইয়ার্স পড়ার অথবা মূল বই পড়ার সময় খুব একটা পাবে না। এই কারণে তোমাকে লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেনই সলভ করতে হবে। লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেন তুমি বুঝে বুঝে সলভ করবে। লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেনে তোমাকে এক্সপার্টিজ বা দক্ষতা অর্জন করতে হবে। আশা করা যায় তুমি যদি সাবজেক্ট ঠিক মতো সিলেক্ট করতে পারো এবং লাস্ট 3 ইয়ার্সের কোয়েশ্চেন বেশি পরিমাণে সলভ করতে পারো, তাহলে আশা করা যায় তুমি তোমার ওভারঅল A+টা পেয়ে যাবে। এবং পাস করতে হবে কিভাবে সেটাও বললাম। এখন ওভারঅল A+ এবং পাস করার গাইডলাইন শেষ। এখন পিসিএমএ 90% কিভাবে পেতে হবে। পিসিএমএ 90% পাওয়ার জন্য তোমাকে আবারও আসলে লাস্ট 3 ইয়ার্সের যে কোয়েশ্চেন সেগুলোর উপরে বেশি বেশি পরিমাণে এক্সপার্টিজ বা বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস, বেশি বেশি পরিমাণে এক্সাম দেওয়া, এটা করতে হবে। এবং যদি সময় পাও তাহলে কিন্তু মূল বইটাও রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে। এতটুকুই। তো সবাই ভালো থাকবে। বেস্ট অফ লাক, দ্য স্মার্ট স্টুডেন্টস।